আমরা কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীগুলো জেনেছি এবং কেন্দ্রীয় ব্যাংক কি, সে কি কাজ করে, দেশের অর্থব্যবস্থাকে কিভাবে পরিচালনা করে, সেই ব্যাপারগুলো আমরা অনেকটাই পরিষ্কার হয়েছে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের মূল যে কাজ, দেশের অর্থব্যবস্থা অর্থাৎ দেশের যে অর্থনীতিটা ঠিকভাবে চলছে কি না সেই ব্যাপারটাকে ঠিকঠাকভাবে ম্যানেজমেন্ট করা। ম্যানেজমেন্ট মানে কি? সঠিকভাবে চালনার জন্য যেটা করতে হওয়া দরকার সেইটা করাকে আমরা বলি ম্যানেজমেন্ট। তাহলে তোমরা ম্যানেজমেন্ট ব্যাপারটা মোটামুটি বোঝো। ধরো তুমি টিউশন পড়তে যাবে, 7টায় পড়া আছে, তাহলে কটায় উঠবো, কটায় রেডি হব, সেই ব্যাপারটাকে তুমি যেভাবে পরিচালনা করো সেটাও এক ধরনের ম্যানেজমেন্ট। তেমনি দেশের অর্থব্যবস্থাটাকে ঠিকভাবে চালনা করার জন্য বা দেশের অর্থব্যবস্থার ড্রাইভার কিন্তু কে না, রিজার্ভ ব্যাংক। সেই ড্রাইভিং করা ঠিকভাবে, যে কতটা গতিতে এগোবো, কতটা গতিতে পেছাবো, মানে তার কিছু অস্ত্র আছে বা তার কিছু টেকনিক আছে, তার কিছু পদ্ধতি আছে, যেই পদ্ধতিগুলোর সাহায্যে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কী করতে পারে না, দেশের অর্থব্যবস্থাকে সঠিকভাবে যাতে পরিচালিত হয় সেইটা ব্যবস্থা করতে পারে। এবং প্রত্যেক দেশেরই কেন্দ্রীয় ব্যাংক তাদের দেশের অর্থব্যবস্থা যাতে ঠিকভাবে চলে তার ব্যবস্থা করে। এখানে আমরা যে বিষয়টা পড়াবো, যে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী তো পড়লাম, এখানে তাহলে কি পড়বো না, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। এবং এই প্রশ্নটা দুটোভাবে আসে। একটা দিতে পারে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিগুলি বর্ণনা করো, আবার একই উত্তর কিন্তু প্রশ্নটা আলাদা, কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক নীতিগুলো সম্পর্কে আলোচনা করো। তাহলে আমরা দুটো প্রশ্নই লিখব, ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বা ঋণ নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। আবার দিতে পারে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক নীতিগুলি আলোচনা করো। প্রশ্নটা একই থাকবে এই পর্যন্ত, শুধু চেঞ্জ হবে কোথায় না, কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক নীতিগুলো আলোচনা করো। ওকে, আচ্ছা, প্রথম যেটা আসছি, ঋণ নিয়ন্ত্রণ ব্যাপারটা কি একটু বোঝাবো। তার আগে এই আর্থিক নীতিটা কি। আর্থিক নীতি বলতে বোঝায় যে দেশের অর্থের যোগান বা দেশের সুদের যে হার আছে, ব্যাংকগুলোর যে সুদের হার আছে, সেই সুদের হারটা প্রয়োজন অনুসারে বাড়ানো বা কমানো, বা দেশে অর্থের যোগান যতটা আছে সেটা পরিস্থিতি অনুসারে বাড়ানো বা কমানো, এইটা যে ব্যবস্থার মাধ্যমে করে কেন্দ্রীয় ব্যাংক, বা এইটা ম্যানেজমেন্ট করাটাকেই আমরা মূলত বলি কি আর্থিক নীতি। অর্থাৎ দেশের অর্থব্যবস্থা সঠিকভাবে পরিচালনা করার জন্য যে যে নীতি গ্রহণ করে কেন্দ্রীয় ব্যাংক তাকেই আমরা আর্থিক নীতি বলব। এইবার কথা হচ্ছে কিভাবে করে ঋণ নিয়ন্ত্রণ বা আর্থিক নীতি, বা কোন পরিস্থিতির জন্য এটা দরকার সেটা আগে আলোচনা করব। আমরা দুটো অবস্থা নিয়ে খুব আলোচনা করি, তোমরাও পড়েছো। এক হচ্ছে মুদ্রাস্ফীতি আর একটা হচ্ছে মন্দা অবস্থা। তাহলে এই মুদ্রাস্ফীতি বা মন্দা অবস্থা দুটোই কিন্তু মুদ্রার এপিঠ আর ওপিঠ। হেড যদি আমরা বলি মন্দা, তাহলে টেল কিন্তু অবশ্যই কি হবে, মুদ্রাস্ফীতি। মানে দুটো বিপরীত অবস্থা। কি অবস্থা আসছে আগে এটা নিয়ে আমরা আলোচনা করি। আচ্ছা, এখানে দু ধরনের পদ্ধতির কথা আমরা বলবো। এক হচ্ছে পরিমাণগত নিয়ন্ত্রণ, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, পরিমাণগত নিয়ন্ত্রণ। আর হচ্ছে কি না, গুণগত নিয়ন্ত্রণ। কি বললাম, পরিমাণগত নিয়ন্ত্রণ আর গুণগত নিয়ন্ত্রণ। ফার্স্ট আমরা আলোচনা করব এই পরিমাণগত নিয়ন্ত্রণ নিয়ে। দেশের যে অর্থ ব্যবস্থা পরিচালিত হয় তাতে কিন্তু এই পরিমাণগত নিয়ন্ত্রণের যে অস্ত্রগুলো আছে সেগুলোই মূলত ব্যবহার করা হয়। তাহলে কি কি ব্যবহার করা হয় সেটা বলার আগে আমরা আসছি, মূলত যে কোনো দেশের রিজার্ভ ব্যাংকের সবথেকে বড় মাথা ব্যথার কারণ হয়ে ওঠে মুদ্রাস্ফীতি। আমরা এর আগে পড়েছি মুদ্রাস্ফীতি। সেখানে কি দেখছিলাম যে একটু যদি মুদ্রাস্ফীতি হয় সেটা ভালো, বাট যখন মুদ্রাস্ফীতি একদম ওভার কন্ট্রোল হয়ে যায়, মানে হাতের বাইরে বেরিয়ে যায়, তখন কিন্তু সেটা দেশের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এবং সেইটা নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় ব্যাংক কিছু অস্ত্র প্রয়োগ করে।
তাহলে কি কি অস্ত্র প্রয়োগ করে সেটা বলার আগে আমরা অর্থের যোগানটা কখন বেড়ে যেতে পারে সেটা আমরা আগে মুদ্রাস্ফীতিতে পড়েছি না। এইবার আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে ওই মুদ্রাস্ফীতি যদি প্রচণ্ড আকারে বেড়ে যায় তখন কেন্দ্রীয় ব্যাংক কোন অস্ত্র প্রয়োগ করে, কার উপর প্রয়োগ করে, কিভাবে প্রয়োগ করে। তাহলে ফার্স্ট আমরা পরিমাণগত নিয়ন্ত্রণের আন্ডারে লিখব এক, ব্যাংক রেট। কি বললাম? ব্যাংক রেট। এই ব্যাংক রেট কথাটা খুব মজার। এটাকে আমি তিনটে পর্যায়ে ভাগ করতে পারি, এবার তিনভাবে ভাবতে পারি। দেখো, আমরা বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে কি পড়েছি না, বাণিজ্যিক ব্যাংক ঋণ দেয়। কাকে ঋণ দেয়? জনসাধারণ যারা ঋণ নিতে আসে। কিসের সাপেক্ষে দেয় না, তারা তাদের একটা সম্পত্তি মর্টগেজ হিসাবে বা বন্ধক হিসাবে রাখে। সম্পত্তি মর্টগেজ রাখা মানে কি বাড়িকে তুলে নিয়ে ব্যাংকে রেখে দেয়? রাখেন। তাহলে কি করে, তার যে দলিল বা তার যে কাগজ সেইটা জমা রাখে এবং তার বিনিময়ে লোনটা পায়। এবং যদি দেখা যায় ওই লোনটা মেটাতে না পারে তাহলে ওইটাই ক্রোক করে ওই টাকাটা ব্যাংক নিতে পারে বা ব্যাংক তুলতে পারে। ঠিক সেইভাবে ব্যাংক, বাণিজ্যিক ব্যাংকগুলো যে প্রসেস অ্যাপ্লাই করে ঠিক সেই প্রসেস কেন্দ্রীয় ব্যাংক অ্যাপ্লাই করে কার ওপর? বাণিজ্যিক ব্যাংকগুলোর ওপর। কার ওপর? বাণিজ্যিক ব্যাংকের উপর। এবার বলবে স্যার কিভাবে না, বাণিজ্যিক ব্যাংকগুলো কারো কাছ থেকে ঋণ না পেলে আমরা আগের দিন কি পড়েছিলাম, কেন্দ্রীয় ব্যাংকের কাছে যায়, কারণ কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সর্বশেষ ঋণদাতা। সে যদি আর কোথাও ঋণ না নিতে পারে তখন কিন্তু কেন্দ্রীয় ব্যাংক তাকে ঋণ দেয়, তাই তো? আচ্ছা, তাহলে এই ব্যাংক রেটটা কি না, যে হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে, কাকে ঋণ দেয়? বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দেয়। যে হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দেয় সেই হারটাকেই আমরা বলবো কি, ব্যাংক রেট। এবার বলবে যে স্যার আপনি তো ব্যাংক রেট বলছেন, যে হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ঋণ দেয়, তাহলে এর সঙ্গে দেশের অর্থনীতি বা অর্থের যোগানের কি সম্পর্ক আছে? তাহলে যে হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে ঋণ দেয় সেই হারটাকে আমরা কি বলেছি? ব্যাংক রেট। এইবার ব্যাংক রেট বা বাণিজ্যিক ব্যাংকগুলো লোন পাওয়ার জন্য তাকে কি করতে হয় না, একটা ঋণপত্র কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখতে হয়। এবং এই ঋণপত্রের ওপর একটা কথা আছে, বিল পুনর্বাট্টা করে। আমরা আগের দিন হুন্ডির কথা বলছিলাম না, হুন্ডি বা বিল পুনর্বাট্টা করে, মানে ওইটার উপর দাঁড়িয়ে এসে অ্যাক্সেস করার চেষ্টা করে কেন্দ্রীয় ব্যাংক যে একে কতটা আমি লোন দেব বা কি হারে লোন দেব। তাহলে যে হারে ব্যাংক লোন দেবে সেই হারটাকেই আমরা বলবো ব্যাংক রেট। কি জমা রাখতে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কাছে বাণিজ্যিক ব্যাংকে? একটা ঋণপত্র জমা রেখে তার উপরে বিল পুনর্বাট্টা করে কেন্দ্রীয় ব্যাংক ঋণ দিচ্ছে। এইবার কেন্দ্রীয় ব্যাংক যদি চায় ব্যাংক রেটকে বাড়াতে পারে। ধরো সাপোজ 3% হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে বা এই বাণিজ্যিক ব্যাংকে ঋণ দিচ্ছে। ওকে, হ্যাঁ, ভালো করে বোঝো। 3% হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে ঋণ দিচ্ছে। তার মানেটা কি না, কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে যদি 100 টাকা ঋণ নেয় বাণিজ্যিক ব্যাংক, কত টাকা ফেরত দিতে হবে? 103 টাকা। ওকে, আচ্ছা, এই যে 100 টাকাটা নিল, কেন নিল? বাণিজ্যিক ব্যাংকে ফেলে রাখার জন্য? ঋণ দেওয়ার জন্য। কাকে ঋণ দেয়? জনসাধারণ যারা ঋণ নিতে আসে। এইবার যদি কেন্দ্রীয় ব্যাংক দেখে যে দেশে মুদ্রাস্ফীতির হার খুব বেশি, 8%, 9%, 10% চলছে, তখন কি করবে না, এই ব্যাংক রেটটাকে বাড়িয়ে দেবে। বাড়িয়ে দেওয়া মানে ধরো 3% ছিল, এখন 10% করে দেবে। তাহলে আগে 100 টাকা নিলে কত টাকা ফেরত দিতে হতো? 103 টাকা। এখন কত ফেরত দেবে? 110 টাকা। তার মানে ফেরত দিতে বেশি হবে। তাহলে যখনই ফেরত দিতে বেশি হবে তখন বাণিজ্যিক ব্যাংক যে টাকাটা নিচ্ছে সে কি মানে ফেলে রাখার জন্য নিচ্ছে না ব্যবসা করার জন্য নিচ্ছে? তাহলে যখন তাকে বেশি ফেরত দিতে হবে কেন্দ্রীয় ব্যাংকে, তাহলে সেও যাকে ঋণ দিচ্ছে তার কাছ থেকেও বেশি টাকা ফেরত নেবে।
অর্থাৎ যখনই দেখবে এই ব্যাংক রেট বেড়ে যাচ্ছে শুনবে, কেন্দ্রীয় ব্যাংক বাড়াচ্ছে, তখন এইটা শুনতে পাবে যারা লোন নিতে যায় ব্যাংকে, তাদের ওই রেটটা যেটা ধরো 6%, 7%, 8%, 10% ছিল, সেটা আস্তে আস্তে করে বাড়বে। কতটা বাড়বে ডিপেন্ড করছে ব্যাংক রেট কতটা ঠিক করেছে। তাহলে এই রেটটা বাড়িয়ে দিলে কি হতে পারে বলো তো? বাণিজ্যিক ব্যাংকও তার সুদের হারটা বাড়িয়ে দিল, তাহলে কি হতে পারে? কি হতে পারে বলো বলো, ভাবো। হ্যাঁ, কি হতে পারে? ব্যাংক রেট বাড়িয়ে দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, তার ফলে কি হচ্ছে? বাণিজ্যিক ব্যাংকও ব্যাংক রেট মানে তার রেটটা বাড়িয়ে দিল। কার রেটটা বাড়িয়ে দিল? যাকে লোন দিচ্ছে। তাহলে যে লোন নিতে আসে সে ভাবছিল যে আমাকে আগে 7% ফেরত দিতে হতো। আমরা আগেই পড়েইছি টাকা বের করা মানে কষ্ট, কষ্ট মানে কষ্ট। তাহলে কি হবে? সে আগে দেখতো যে 7% ফেরত দিলেই আমার কাজ মিটে যেত, কি 8% দিলে হয়ে যেত। এখন আমাকে সেই একই টাকা নেওয়ার জন্য 10% বা 12% ফেরত দিতে হচ্ছে। তার ফলে যে ঋণ নিচ্ছে তার কি মনে হবে? না বাবা, এখন ঋণ না নিলেও চলবে। আবার ঠিক বাণিজ্যিক ব্যাংকও ভাবছে যে আমাকে আগে এই টাকা ফেরত দিতে হতো কেন্দ্রীয় ব্যাংকে, এখন আরও বেশি টাকা ফেরত দিতে হবে ওই টাকার জন্য, তাহলে আমিও কম ঋণ নেব, কম ঋণ নেবে। এইবার কথা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কেন ব্যাংক রেটটা বাড়ায়? কেন্দ্রীয় ব্যাংক এই কারণে ব্যাংক রেট বাড়ায়, যখন দেখছে যে দেশে অর্থের যোগান প্রচুর। অর্থের যোগান কিভাবে আসতে পারে? না, অ্যাকচুয়ালি ব্যাংকগুলো কি একত্রিতভাবে, আমরা আগে পড়েছি বাণিজ্যিক ব্যাংকগুলো একত্রিতভাবে প্রচুর লোন সৃষ্টি করতে পারে, মাল্টিপুল লোন সৃষ্টি করতে পারে। তাহলে দেশে যদি অর্থের যোগান বেড়ে যায়, মানে ব্যাংকগুলো যদি বেশি বেশি করে ঋণ দিতে থাকে এবং ঋণগুলো যদি উৎপাদনে কনভার্ট না হয়, ধরো আমি লোন নিয়েছি একটা ব্যবসা করে উৎপাদন করব, বেশি বেশি করে আরও প্রোডাকশান করব, কিন্তু বাস্তবে কি হচ্ছে? ঋণটা চলে আসছে কিন্তু প্রোডাকশান হচ্ছে না। তাহলে কি হবে? সেই টাকাটা মানুষের হাতেই আবার ঘুরবে। তাহলে ঋণ পাওয়া মানে সেই টাকাটা কোনো না কোনো মানুষের কাছে যাচ্ছে। এইবার ঋণের টাকাটা আমি খাওয়ার পারপাসে লাগাচ্ছি না উৎপাদনের পারপাসে লাগাচ্ছি, সেইটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। কি তাহলে যখন দেখছে যে দেশে অর্থের যোগান অনেক বেড়ে গেছে, মানুষের হাতে টাকা বেশি এসে গেছে, তখন সরকারের লক্ষ্য থাকে বা কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য থাকে ঋণটা কমান বা বাজারে ব্যাংক যাতে ঋণ কম দিতে পারে, মানে তার হাতটা বেঁধে দেওয়া কিছুটা। তাহলে এমনি তো বলতে পারে না এই তুমি কম কম ঋণ দেবে, তুমি কম কম ঋণ দেবে, তুমি কম কম ঋণ দেবে, এভাবে বলা যায় না। তাহলে একটা প্রসেস অ্যাপ্লাই করতে হয়, সেই প্রসেসটাই হচ্ছে ব্যাংক রেট। যখনই ব্যাংক রেট কেন্দ্রীয় ব্যাংক বাড়িয়ে দেবে, তখন বাণিজ্যিক ব্যাংকগুলো লোন নেওয়া কমিয়ে দেবে। আর বাণিজ্যিক ব্যাংক লোন নেওয়া কমিয়ে দিলে সেও মানুষকে কম কম লোন দেবে। এবার এটা কি নিজে থেকে করছে? না, বেশি টাকা ফেরত দিতে হচ্ছে বলে তাই করছে। যদি বেশি টাকা ফেরত দিতে না হতো তাহলে করতো না। তাহলে যখনই দেশে অর্থের যোগান অনেক বেশি, মুদ্রাস্ফীতি কন্ট্রোলের বাইরে, তখন কিন্তু কেন্দ্রীয় ব্যাংক এই ব্যাংক রেট যে অস্ত্র বা ব্যাংক রেট যে সিস্টেম, সেটাকে বাড়িয়ে দিতে পারে। আবার ধরো এমন পরিস্থিতি এলো যে মন্দা অবস্থা, মানে দেশে মানুষ দ্রব্য কিনতে যাচ্ছে না, দ্রব্য পড়ে আছে, দ্রব্য পড়ে পড়ে নষ্ট হচ্ছে, তখন কি করে ব্যাংক? কি করতে পারে? ব্যাংক রেট কমিয়ে দিতে পারে কেন্দ্রীয় ব্যাংক। কেন না? যেই ব্যাংক রেট কমিয়ে দেবে তখন বাণিজ্যিক ব্যাংকগুলো বেশি বেশি করে লোন দেবে, কারণ সে দেখছে আগে আমি ওই টাকাটা নেওয়ার জন্য যে টাকাটা মেটাতে হতো, এখন তার থেকে কম টাকা মিটিয়েও আমি ওই টাকাটা পাবো। সেও কি করবে? তার ব্যবসা বাড়ানোর জন্য সেও ব্যাংক রেটটাকে, সেও হচ্ছে সাধারণ মানুষকে যে টাকায় লোন দেবে সেই রেটটাও কমিয়ে দিল। তাহলে কমিয়ে দিলে কি হবে? মানুষের হাতে প্রচুর টাকা চলে আসবে। টাকা নিয়ে কি ঘরে ফেলে রাখবে? নিশ্চয়ই না, বাজারে যাবে। আর বাজারে গেলে কি হবে? দ্রব্য কিনবে। দ্রব্য কিনলে বাজারের সাইজ আরও বাড়বে, মানুষ কাজ পাবে, উৎপাদন বাড়বে, এবং তখন কি হবে না এই যে মন্দা অবস্থা, মন্দা মানে কি? দ্রব্য বিক্রি হচ্ছিল না, পড়েছিল, এইরকম একটা পজিশন, সেইটা কিন্তু থেকে বেরিয়ে আসতে পারে। অর্থাৎ প্রশ্ন দিতে পারে, শর্ট প্রশ্ন, যদি মন্দা অবস্থা আসে তাহলে ব্যাংক রেটকে কেন্দ্রীয় ব্যাংক কী করবে? কমিয়ে দেবে। আর যদি ঠিক তার উল্টো হয়, অর্থাৎ মুদ্রাস্ফীতি, যেটার জন্যই মূলত এটা বেশি প্রয়োগ করে, তখন কি করবে? ব্যাংক রেটটা বাড়িয়ে দেবে। তাহলে ব্যাংক রেট বাড়ালেই দেখবে ও আপনা আপ কন্ট্রোল হয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে প্রথম অস্ত্র, কি? ব্যাংক রেট। সেকেন্ড, এবার আমরা আসছি খোলা বাজারি কাজ কারবার। কি বলছি? খোলা বাজারি কাজ কারবার, এটা প্রচণ্ড চলে। খোলা বাজারি
কাজ কারবার। কি এই খোলাবাজারি কাজ কারবার? না বাজারি। খোলাবাজারি কাজ কারবারটা কি? দেখো এইটা খুব শুনে থাকবে যে এই বাণিজ্যিক ব্যাংক গোল্ড লোন দিচ্ছে, এটা কিন্তু উল্টো অবস্থা। গোল্ড লোন দেওয়া মানে এটা একটা উল্টো অবস্থা, আর আজকে এখন যে কথাটা বলো সেটা আরেকটা উল্টো অবস্থা। কীরকম না, পিএনবি ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক ঋণপত্র বাজারে বিক্রি করছে। দেখবে ঋণপত্র বলতে কীরকম জিনিস তোমরা হয়তো জানো না। বাজারে 5 বছর বা 10 বছরের জন্য ঋণপত্র বিক্রি হয়, মানে তুমি ওই সময়ের জন্য ওই ঋণপত্রটা যদি কেনো তাহলে ইন্টারেস্ট রেটটা বেশি পাবে, বাট ওই সময়ের জন্য তোমার কাছ থেকে 5 বছরের জন্য টাকাটা বা তুমি যেটা ভোগ না করে সঞ্চয় করেছিলে সেটা বাজার থেকে তুলে নিচ্ছে। তাহলে কে ঋণপত্র বিক্রি করে? কেন্দ্রীয় ব্যাংক। কার ঋণপত্র বিক্রি করে? না সরকারি ঋণপত্র বিক্রি করে, কেন্দ্র সরকারের ঋণপত্র বিক্রি করে। কার কাছে বিক্রি করে? না শুধু জনসাধারণ নয়, বাণিজ্যিক ব্যাংকের কাছেও বিক্রি করতে পারে, জনসাধারণের কাছেও বিক্রি করতে পারে, আবার অন্য যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আছে তাদের কাছেও বিক্রি করতে পারে। তাহলে বিক্রি যে কোনো লোকের কাছে করতে পারে। কখন বিক্রি করে? না যখন কেন্দ্রীয় ব্যাংকের মনে হচ্ছে মুদ্রাস্ফীতি প্রচণ্ড বেশি, তাহলে এই সময় আমাকে মার্কেট থেকে টাকাটা তুলে নিতে হবে। মার্কেটে টাকা বেশি হাত ঘোরাতে দেওয়া যাবে না। টাকা তুলতে হবে মানে কি, তুমি যেটা সঞ্চয় করেছো সেইটা তুমি যাতে ভোগ করতে না পারো বা না করো, তার জন্য কি করছে, তোমাকে লোভ দেখাচ্ছে। কি লোভ দেখাচ্ছে? না তুমি 5 বছরের জন্য ওই টাকাটা আমাকে জমা দাও, ব্যাংক তোমাকে কত টাকা দিচ্ছে? 6.5% হারে দিচ্ছে, তো ঠিক আছে আমি তোমাকে 7.5% হারে দেবো। তখন আমি ভাবছি যে 6.5% দিচ্ছে, আমি 1% বেশি পাবো, ঠিক আছে আমার সঞ্চয়টা ওই সময় ব্যাংকে না রেখে ওই বন্ডে রেখে দিলাম বা ওই ঋণপত্রে রেখে দিলাম। তাহলে রাখলে কি হবে? এরকম তুমি রাখছো, অনেক ব্যাংক রাখছে, অনেক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন রাখছে, তার ফলে কি হচ্ছে, বাজার থেকে ওই টাকাগুলোই তো বাজারে হাত ঘুরতো, সেই টাকাটা বাজার থেকে আস্তে আস্তে করে চলে গেল কার কাছে? কেন্দ্রীয় ব্যাংকের কাছে। কি হিসাবে? না তোমাকে কিন্তু একটা আইনি কাগজ দিয়ে দিয়েছে। এই ঋণপত্রটা আর কিছুই নয়, একটা আইনি কাগজ, এবং সেখানে লেখা থাকে যে তুমি 5 বছর পরে এই টাকাটা ফেরত পাবে। ওকে, আর আমার 5 বছরের জন্য এই টাকাটা ব্যাংক আমার কাছ থেকে তুলে দেয়। আমার কাছ থেকে মানে অনেক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। তাহলে বাজারে কি হবে বলো তো? টাকার যোগানটা কমে যাবে, টাকার যোগানটা অনেকটাই কমে যাবে। যেটা ডিমান্ড, কেন্দ্রীয় ব্যাংক তো আর টাকা তুলে নিয়ে গিয়ে বাজারে বাজারে গিয়ে বলবে যে আমাকে আলু দাও, পটল দাও, এরকম নয়। তাহলে কে করছিল ওই বাজারে আলু পটল মূলো কিনছিল? কে? জনসাধারণ। আর ব্যাংক কিভাবে করছিল? না ব্যাংকের হাতে অতিরিক্ত টাকা থাকার জন্য সে প্রত্যেকের হাতে টাকা দিচ্ছিল, তাহলে ঋণ দিচ্ছিল বেশি বেশি করে, কিন্তু সেই ঋণটা উৎপাদনে কনভার্ট হয়নি, মানুষ শুধু খাওয়াতেই কাজে লাগিয়েছে। তাহলে বাজারে ডিমান্ড বেড়ে গেছিল, আর যেই বাজারে ডিমান্ড বেড়েছে তখন কিন্তু কি ঘটনা ঘটেছে? না বাজারে দ্রব্যের দাম, কারণ দ্রব্যের উৎপাদন বাড়েনি। আমরা মুদ্রাস্ফীতিতে কি পড়েছিলাম? দ্রব্যের উৎপাদন বাড়েনি, কিন্তু বেড়ে যাচ্ছে কি? বাজারে অর্থের যোগান। অর্থের যোগান যখন বেড়ে যাচ্ছে, উৎপাদন বাড়েনি, তখন দাম এমনি বাড়ছিল। তাহলে এইটাকে কন্ট্রোল করার জন্য কেন্দ্রীয় ব্যাংক সেকেন্ড যে সব থেকে ভালো যে অস্ত্র, সেটাকে আমরা কি বলি? না খোলাবাজারি কাজ কারবার। এখানে কিন্তু কোনো জোর করা নেই। ব্যাংক রেটের ক্ষেত্রে একটা জোর করা ছিল যে আমার সুদের হার বাড়িয়ে দিচ্ছি, তুমি বাধ্য থাকবে, কিন্তু এখানে তুমি চাইলে ওই ঋণপত্রটা কিনতে পারো, না চাইলে কিনবে না। কিন্তু এই যে খোলাবাজারি কাজ কারবারের মাধ্যমে ঋণপত্র নিয়ে আসার আসল উদ্দেশ্য কি? না মুদ্রাস্ফীতি কমানো বা দেশে অর্থের যোগানটা কমানো। তাহলে দেশের অর্থের যোগানে এটা সেকেন্ড একটা গুরুত্বপূর্ণ প্রসেস কেন্দ্রীয় ব্যাংকের ক্ষেত্রে। আর কি করতে পারে? যদি মন্দা আসে তখন কি করতে পারে? না যে ঋণপত্রগুলো কেন্দ্রীয় ব্যাংক কিনে রেখেছিল সেগুলো যাদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বা এ করছে, সেই সময় বিক্রির চেষ্টা করবে। মুদ্রাস্ফীতির সময় কিনতে চাইবে, মুদ্রাস্ফীতির সময় মানুষের হাত থেকে টাকা তুলে নিতে চাইবে, আর মন্দার সময় মানুষের হাতে টাকা পাঠাতে চাইবে। অর্থাৎ তখন ঋণপত্রটা মানুষ যাতে বেচে দিয়ে টাকা নেয় তার জন্য ব্যবস্থা করবে। তাহলে এই ব্যবস্থাটাকে আমরা কি বলবো? কেন্দ্রীয় ব্যাংকের খোলাবাজারি কাজ কারবার। এইবার 3 নম্বর বলছে, আরও ইম্পর্টেন্ট,
এই কথাগুলো প্রত্যেক দিন রেডিওতে শুনতে পাও বা টিভিতে দেখতে পাও বা পেপারে দেখতে পাও, শোনো কি না জানি না, বাট শুনলে অবশ্যই এই টার্মটা আসবে। এটা কি বলছি, নগদ জমার অনুপাত। এইটাকে একটা টার্ম দিয়ে আমরা বলতে পারি জমার অনুপাত। জমার অনুপাতটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নগদ জমার অনুপাত বা ক্যাশ রিজার্ভ রেশিও, CRR, নগদ জমার অনুপাত। কি বলছি, নগদ জমার অনুপাত। আরেকটা আছে SLR, স্ট্যাটুইটারি লিকুইডিটি রেশিও। স্ট্যাটুইটারি লিকুইডিটি রেশিও মানে বিধিবদ্ধ নগদ জমার অনুপাত। আসছি, এই দুটো পয়েন্টকেই আমি ডিসকাস করব। একটা হচ্ছে নগদ জমার অনুপাত, আর একটা হচ্ছে বিধিবদ্ধ নগদ জমার অনুপাত। ক্লিয়ার? আচ্ছা, এই CRR প্রসেসটা বা ক্যাশ রিজার্ভ রেশিও, এই প্রসেসটা প্রথম যে অর্থনীতিবিদ বলেছিলেন বা এই প্রসেসের মাধ্যমে টাকা মার্কেট থেকে যে তোলা যেতে পারে, সেই প্রসেসের কথা প্রথম বলেছিলেন কিন্তু লর্ড কেইনস। লর্ড কেইনস 1930 সালে। এই 1930 সালটা খুব গুরুত্বপূর্ণ কেন জানো? 1930 সালে গ্রেট ডিপ্রেশন হয়েছিল, মানে মন্দা অবস্থা, বিশ্বব্যাপী মন্দা দেখা দিয়েছিল। সেই বিশ্বব্যাপী মন্দা অবস্থা থেকে বের করে আনার জন্য কেইনসের তত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ। এবং কেইনস সেই সময় বলেছিল যদি তুমি CRRটাকে কমিয়ে দাও, ক্যাশ রিজার্ভ রেশিও, তাহলে কিন্তু মন্দা থেকে বেরিয়ে আসতে পারবে। তাহলে ফার্স্ট আমাকে জানতে হবে CRRটা কি, নগদ জমার অনুপাত। ব্যাপারটা কীরকম না, কেন্দ্রীয় ব্যাংকে, এই বাণিজ্যিক ব্যাংকের কাছে কি কি জমা পড়ে আমরা আগের দিন বলেছিলাম। কোন কোন আমানতে টাকা জমা পড়ে? সেভিংস, এক বলো চলতি আমানত বা কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্টে টাকা জমা পড়ে। আরেকটা কি, মেয়াদি আমানতে। তাহলে আমরা দুটো আমানতের কথা কি বলছি, একটা মেয়াদি আমানত আর একটা চলতি আমানত। এই দুটো আমানতে আমাদের কি পড়ে, টাকা জমা পড়ে। কার কাছে জমা পড়ে? বাণিজ্যিক ব্যাংকের কাছে টাকা জমা পড়ে। তাহলে এই দুটো আমানতে যে টাকাটা জমা পড়ছে তার একটা অংশ কেন্দ্রীয় ব্যাংকের কাছে রাখতে হবে। তার একটা অংশ কেন্দ্রীয় ব্যাংকের কাছে রাখতে হবে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের কাছে যে টাকাগুলো প্রত্যেক দিন বেসিসে জমা পড়ছে তার একটা পার্ট কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখতে হয়। তাহলে সেই রেটটাকেই আমরা বলছি কি, ক্যাশ রিজার্ভ রেশিও। দেখবে অনেক সময় শুনতে পাও আজকে ক্যাশ রিজার্ভ রেশিও 25 বেসিস পয়েন্ট বাড়ানো হলো, ক্যাশ রিজার্ভ রেশিও 30 বেসিস পয়েন্ট কমানো হলো। এই যে 25 বেসিস পয়েন্ট বাড়ানো বা কমানো, এইটা ইন্ডেক্স নাম্বারের উপর ডিপেন্ড করে। বাট বিষয়টা আসলে হচ্ছে এইটাই যে ব্যাংকের কাছে যে টাকাটা জমা পড়ছে বাণিজ্যিক ব্যাংকের কাছে, তার একটা অংশ কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখতে হয়। এবার তোমরা বলবে স্যার এর জমা রাখার সঙ্গে কি সম্পর্ক? না, ব্যাংক যে লোনটা দেয় সেটা কার উপর দাঁড়িয়ে দেয়? আমরা আগের দিন পড়েছিলাম এই মেয়াদি আমানত আর চলতি আমানতের ওপর। তাহলে যদি মেয়াদি আমানতের বেশিরভাগ অংশটা কেন্দ্রীয় ব্যাংকের কাছে রেখে দিতে হয় বা চলতি আমানতের বেশিরভাগ অংশটা কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখতে হয়, তাহলে কি হবে? তার লোনদানের ক্ষমতা বেশি থাকবে না কম থাকবে? কম। কে বেশি বললো? কম থাকবে। আমি ধরো CRRটা 3% ছিল, মানে 100 টাকা যদি আমার কাছে মেয়াদি আমানতে জমা পড়ে বা চলতি আমানতে, তার 3% ধরো আমাকে কেন্দ্রীয় ব্যাংকের কাছে দিতে হচ্ছে, মানে ধরো 97 টাকা আমার হাতে থাকবে আর 3 টাকা কেন্দ্রীয় ব্যাংকের হাতে থাকছে। তাহলে এই 97 টাকা আমার ঋণদানের ক্ষমতা আছে। কিন্তু যদি এরকম হয়, এইটা ধরো 10% করে দিল, তাহলে আমার এখন ঋণদানের ক্ষমতা 10% মানে 90 টাকায়। তাহলে আমার ঋণদানের ক্ষমতা বাড়লো না কমলো? কমলো। কারণ আগে 97 টাকা ঋণ দিতে পারতাম, কিন্তু এই CRR বাড়িয়ে দেওয়ার জন্য আমার ঋণদানের ক্ষমতা 90 টাকায় চলে এসছে। তাহলে এই যে 90 টাকায় চলে আসা 97 থেকে, সেটা কি হচ্ছে আসলে? হ্যাঁ, কমে যাচ্ছে ঋণদানের ক্ষমতা। তাহলে কখন CRR বাড়ায়? যখন দেখে দেশে অর্থের যোগান প্রচুর বেশি বা দেশে অর্থের যোগান বাড়ার জন্য মুদ্রাস্ফীতি হচ্ছে, তখন কেন্দ্রীয় ব্যাংক ইচ্ছা করে এই CRRটাকে বাড়িয়ে দেবে। তাহলে CRR যখন বাড়িয়ে দেবে, বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণদানের ক্ষমতা আগের থেকে কমে যাবে, আর ঋণদানের ক্ষমতা কমে গেলে মার্কেটে টাকার যোগানও কমে যাবে। এইবার এই যে এইটা কেমন ছিল, একটু ভারতবর্ষের অর্থনীতির কথা যদি বলি আমরা, ইন্ডিয়ান ইকোনমিক্সের যদি 56 সাল থেকে তুমি 80-81 সাল নাগাদ দেখো, এই CRR কিন্তু বাড়াচ্ছিল, 3% থেকে 10% করা হয়েছিল।
কিন্তু তাও মুদ্রাস্ফীতির হার 9%, 10%-এর কাছাকাছি ঘোরাফেরা করছিল। আবার 1991 সাল, মানে যে সময় সব থেকে ইন্ডিয়ান ইকোনমি পাঁকে পড়ে গেছিল, 1991 সালের আগে ইন্ডিয়ান ইকোনমি পাঁকে পড়ে গেছিল, তখন 12% ছিল কি না, না 12% ছিল মুদ্রাস্ফীতির হার। ইনফ্লেশন রেট ছিল 12%, মানে কোনো মতেই আর কন্ট্রোল করা যাচ্ছিল। এই অস্ত্র প্রয়োগ করছে অথচ কন্ট্রোল হচ্ছে না। তখন নতুন নিউ ইকোনমিক পলিসি চালু হয়েছিল, সেটা তোমাদেরকে 11-এ কিছুটা পড়ানো হয়েছে। আর পরবর্তীকালে নিউ ইকোনমিক পলিসি সম্পর্কে আমি আবার একটা ক্লাস নেব, তখন পুরোটা বলবো যে কী ঘটনা ঘটেছিল, কেন লোন পাচ্ছিল না, কি কি সমস্যা হচ্ছিল, কেন্দ্রীয় ব্যাংক কী করেছিল, তখনকার তদানীন্তন সরকার কি করেছিল। তখন মনমোহন সিং অর্থমন্ত্রী ছিলেন, সেই সময় কি কি প্রসেস অ্যাপ্লাই করেছিল, গ্লোবালাইজেশন, প্রাইভেটাইজেশন, লিবারেলাইজেশন এসেছিল, সেগুলো আলাদা, সেটা একটা আলাদা এতে পড়াবো। কিন্তু দেশের আর্থিক নীতি বা দেশের অর্থনীতির চাকা ঘুরিয়ে দিয়েছিল কিন্তু এই 1991 সাল। এই জন্য 1991 শিল্পনীতি খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, বা 1991 সালে ইন্ডিয়ান ইকোনমির অবস্থা কেমন ছিল সেটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। বাট সেখানেও কিন্তু এই সিআরআরটা প্রচণ্ড পরিমাণে বাড়ানোর পরেও কিন্তু মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। তার পিছনে অনেক কারণ ছিল। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের অভাব ছিল। গভর্নমেন্ট লোন তো দিচ্ছে, গভর্নমেন্ট লোন মার্কেটে প্রচণ্ড দিচ্ছে, কিন্তু সেই লোনটা অনুৎপাদনশীল লোন ছিল, মানে সেইটা দ্বারা বড় ইন্ডাস্ট্রিতে টাকাটা যাচ্ছে কিন্তু লেবার ক্যাপিটাল অর্গানাইজেশনের মধ্যেই ভাগ হয়ে যাচ্ছে বা সেখানেই থেকে যাচ্ছে, কিন্তু যে ওই টাকাটা দিয়ে ওদেরকে দিয়ে প্রোডাকশান বাড়ানোর যে ব্যাপারটা, সেই প্রোডাকশান বাড়েনি। ঠিক আছে, তাহলে এই সিআরআর ব্যাপারটার ধারণা ক্লিয়ার হয়েছে। আর একটা ব্যাপার আছে এইখানের মধ্যে, সেটা হচ্ছে এসএলআর বা স্ট্যাটুইটারি লিকুইডিটি রেশিও। এখানে কি হচ্ছে, ব্যাংকের কাছে শুধু নগদ জমা যে নগদ হিসাবে জমা পড়ে এমন নয়, সোনার আকারে জমা পড়তে পারে। সোনার আকারে অনেকে বন্ড টাকা পাওয়ার জন্য কি করে, সোনা জমা রাখে বা মূল্যবান সম্পত্তি রাখে, বন্ধক হিসাবে রাখে। তাহলে দেখো ওগুলো কিন্তু ক্যাশ নয়। তুমি যে সোনাটা রেখেছো সেটা ক্যাশ নয়, তুমি যে তোমার সম্পত্তিটা রেখেছো সেটা লিকুইড ক্যাশ নয়। লিকুইড ক্যাশের পার্ট কোনটা, এই সিআরআর। কোনটা না, এই যে চলতি আমানত আর মেয়াদি আমানত, যেটা তুমি টাকার আকারে ব্যাংকের কাছে রেখেছো। আর এই পার্টটা কিন্তু কিসের আকারে রেখেছো, স্বর্ণমুদ্রার আকারে, স্বর্ণমুদ্রা নয়, গোল্ড বা সোনার আকারে রেখেছো, বা দামি সম্পত্তির আকারে তুমি জমা রেখেছো। এইবার কি বলছে ব্যাংক, যে ঠিক আছে, কেন্দ্রীয় ব্যাংক বলছে তুমি ওটা জমা রেখেছো, ওর উপরেও তুমি লোন দানের ক্ষমতা আছে, তাহলে ওইটা যতটা জমা পড়েছে তার উপরেও আমাকে একটা পরিমাণ অর্থ তোমাকে আমার কাছে জমা রাখতে হবে, যেটাকে আমরা বলবো কি স্ট্যাটুইটারি লিকুইডিটি রেশিও। এই এসএলআরও দেখবে, শুনবে এসএলআর 30 পয়েন্ট বাড়াচ্ছে, তার মানে তখন কিন্তু এই ক্যাশ হিসাবে বাড়াচ্ছে না, তখন তোমার কাছে যে দামি সম্পত্তি বা সোনার আকারে জমা পড়েছে তার একটা পার্ট জমা রাখতে হচ্ছে। ব্যাংক কিন্তু ওর উপরেও লোন দানের ক্ষমতা আছে এই স্ট্যাটুইটারি লিকুইডিটি রেশিওর। তাহলে এই যে প্রসেসগুলো, যেগুলোকে আমরা কি বলছি না পরিমাণগত নিয়ন্ত্রণের প্রসেস বলছি, এই প্রসেসগুলোর মাধ্যমে কি করতে পারে না কেন্দ্রীয় ব্যাংক বাজারে ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। নিয়ন্ত্রণ মানে কি, কখনো কখনো ঋণ তাকে বেশি দিতে হতে পারে, আবার কোনো পরিস্থিতিতে তাকে ঋণ কমাতে হতে পারে। এই যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা, কখন ঋণ বেশি দেবো, অর্থের যোগান বেশি করব বাজারে, আর কখন অর্থের যোগান কমিয়ে দেবো, এই টেকনোলজিগুলোর মাধ্যমে বা এই টেকনিক ব্যবহার করে করতে পারি। এরপর আমরা পরিমাণগত নিয়ন্ত্রণ, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ বা আর্থিক নীতির সবথেকে বড় পার্ট বা বড় অস্ত্র, সেগুলো আমরা আলোচনা করেছি। পরিমাণগত নিয়ন্ত্রণের আন্ডারে কি কি বিষয় আছে, কিভাবে কাজ করে। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে গুণগত নিয়ন্ত্রণ, অর্থাৎ কিছু এমন প্রসেস আছে যেটা পরিমাণগতভাবে নিয়ন্ত্রণ না করেও আমরা কিন্তু ঋণটাকে নিয়ন্ত্রণ করতে পারি। তার আন্ডারে কয়েকটা বিষয় আছে, সেগুলোই আমরা আলোচনা করব। ফার্স্ট আমরা যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে ন্যূনতম মার্জিন বা জামিনের ব্যবস্থা করা। কি বলছি, ন্যূনতম মার্জিন বা জামিনের ব্যবস্থা করা। সেকেন্ড হচ্ছে কি না ভোগকারী নিয়ন্ত্রণ। থার্ড হচ্ছে কি বৈষম্যমূলক সুদের হার। আর ফোর্থ হচ্ছে ঋণ বরাদ্দ পদ্ধতি। আচ্ছা, এই ন্যূনতম মার্জিন বা জামিনের ব্যবস্থার সঙ্গে কিন্তু আমাদের একটা প্রত্যেক দিনের যে খাওয়ার জিনিস তার একটা সম্পর্ক আছে। আমরা কি খাই, ধান খাই, চাল, ভাত খাই, তার মানে ধান থেকে আসে। ধান, গম, তৈলবীজ, এগুলো আমাদের প্রত্যেক দিনের খাদ্য তালিকায় থাকে বা খাওয়ার তৈরি করতে গেলে লাগে।
এইবার কি হয়, মূলত মুদ্রাস্ফীতিতে সবথেকে বেশি প্রভাবিত হয় এই জিনিসগুলো, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। সে তরিতরকারি হতে পারে, ভাত হতে পারে, ডাল হতে পারে, এই জিনিসগুলো। এইবার বলছে এই জিনিসগুলোতেও কিন্তু ঋণ গ্রহণ করে। ধরো যে ধান চাষ করছে, সে ধান চাষের জন্য ঋণ গ্রহণ করছে, বা যে গম চাষ করছে সে গম চাষের জন্য, তৈলবীজ যে চাষ করছে। এবার বলছে যদি বাজারে মুদ্রাস্ফীতির হার খুব বেশি থাকে, তখন এই অত্যাবশ্যকীয় ক্ষেত্রগুলোতে ঋণটা কম করে দিতে হবে বা ঋণ কমিয়ে দিতে হবে। এই যে ব্যবস্থা, অর্থাৎ ঋণ কমিয়ে দেওয়ার যে ব্যবস্থা, বা ব্যাংককে বলতে পারে যে তুমি এই ক্ষেত্রগুলোতে এখন খুব একটা বেশি ঋণ দিও না, একটু কমিয়ে দাও। তাহলে এই পদ্ধতিটাকেই আমরা কি বলবো, ন্যূনতম মার্জিনের বা জামিনের ব্যবস্থা। অর্থাৎ এই যে ন্যূনতম মার্জিন কথাটা, সেটা হচ্ছে কি না, অত্যাবশ্যকীয় পণ্যের ক্ষেত্রে যেখানে মুদ্রাস্ফীতির হার সব থেকে বেশি, সেখানে মুদ্রাস্ফীতি বেড়ে গেলে কেন্দ্রীয় ব্যাংক বলতেই পারে বাণিজ্যিক ব্যাংকগুলোকে এই ক্ষেত্রগুলোতে ঋণদান কমিয়ে দাও। সেই প্রসেসটাকেই আমরা বলবো ন্যূনতম মার্জিন বা জামিনের ব্যবস্থা। সেকেন্ড বলছে ভোগকারী নিয়ন্ত্রণ। আমরা যারা বিলাসবহুল দ্রব্য কিনতে ভালোবাসি, বা আমরা প্রদর্শন প্রভাব ছিল না যে আমরা দেখানোর জন্য কিছু কিছু দ্রব্য কিনি, সেগুলো কোনগুলো? ফ্রিজ হতে পারে, এসি হতে পারে। সো এই ধরনের জিনিসগুলো ওই সময়ের জন্য যখন মুদ্রাস্ফীতির হার খুব বেশি, এগুলো মানুষ কিন্তু দেখবে বেশিরভাগ লোনের মাধ্যমেই কেনে বা ইএমআইতে কেনে। তাহলে এই সময় যদি ওই জিনিসগুলোতে ইএমআই বাড়িয়ে দেওয়া হয়, বা এই জিনিসগুলোতে যদি ব্যাংক লোন নেবে, ধরো হাউস বিল্ডিং লোন নেয়, জিনিসপত্র কেনার জন্য লোন নেয়, সেই লোনগুলো যদি আস্তে আস্তে বাড়িয়ে দেয়, অর্থাৎ এই ক্ষেত্রগুলো, এই জিনিসগুলো যাতে মানুষ কিনতে না পারে বা কম কেনে এই সময়ের জন্য, তখন কি করে না, ব্যাংক কিছু প্রসেস অ্যাপ্লাই করে, যেই প্রসেসটাকে আমরা কি বলি, ভোগকারী নিয়ন্ত্রণ। অর্থাৎ সে ওই জিনিসগুলো যাতে ভোগ থেকে বিরত থাকে, তার জন্য লোন কমিয়ে দাও, তার জন্য ইএমআই বাড়িয়ে দাও, তাহলে ভোগকারীকে নিয়ন্ত্রণ করে ফেলতে পারবে। আচ্ছা, এবার বলছে বৈষম্যমূলক সুদের হার। যে সেক্টর থেকে বা যে সেক্টরগুলো থেকে মুদ্রাস্ফীতি বেশি আসছে, সেটা যদি অগ্রাধিকার ক্ষেত্র হয়, আমি বারবার বলছি অগ্রাধিকার ক্ষেত্র মানে কি না, যে ক্ষেত্রগুলো অর্থনীতিতে জাতীয় আয় একটা বিরাট ভূমিকা থাকে, সেইগুলোকে আমরা কি বলি, অগ্রাধিকার ক্ষেত্র। যেমন কৃষি থেকে হয়তো জিডিপিতে এখন পার্সেন্টেজ কমছে, কিন্তু তাহলেও কৃষি একটা অগ্রাধিকার ক্ষেত্র। অর্থাৎ অগ্রাধিকার ক্ষেত্রগুলোতে কি করতে হবে না, এই সময়ের জন্য যখন মুদ্রাস্ফীতির হার খুব বেশি, তখন একটু ঋণ কমিয়ে দাও। তাহলে সেই ঋণ কমানোর মাধ্যমেও কিন্তু তুমি কি করতে পারো, অর্থাৎ যেখানে অগ্রাধিকার রয়েছে, যে সেক্টর থেকে মুদ্রাস্ফীতিটা আসছে, সেই সেক্টরে সুদের হার কমিয়ে দিলে তাহলে কিন্তু তুমি সেই পরিস্থিতিতে মুদ্রাস্ফীতিটাকে নিয়ন্ত্রণ করতে পারো। এই প্রসেসটাকে আমরা বলছি বৈষম্যমূলক সুদের হার। আর বলছে ঋণ বরাদ্দ পদ্ধতি। না, ঋণ দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে অনুরোধ করতে পারে, নৈতিক, এর আন্ডারে আছে নৈতিক অনুনয় বিনয়। কি বলি, নৈতিক অনুনয় বিনয়। কার কাছে করতে পারে না, কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে বলতে পারে, আচ্ছা তোমরা একটু ভেবে দেখো, এই সময় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু ঋণদানটা কমিয়ে দাও। বা এই যে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম মেনে বাণিজ্যিক ব্যাংকগুলোকে চলতে হয়, অর্থাৎ সে যদি অর্ডার করে বা বলে যে তোমরা এই সময় একটু ঋণদানটা কমিয়ে রাখো, তাহলে কিন্তু সেই প্রসেসটাকে আমরা বলবো কি, নৈতিক অনুনয় বিনয়। এই পদ্ধতির মাধ্যমেও ঋণ দিতে পারে। অর্থাৎ এই যে প্রসেসগুলো, ন্যূনতম মার্জিন বা জামিনের ব্যবস্থা, ভোগকারী নিয়ন্ত্রণ, বৈষম্যমূলক সুদের হার, ঋণ বরাদ্দ পদ্ধতি, এইগুলোকে বলছি গুণগত নিয়ন্ত্রণ। অর্থাৎ দ্রব্যের আকারে নিয়ন্ত্রণ, টাকার আকারে নয়, দ্রব্যের আকারে নিয়ন্ত্রণের মাধ্যমেও কিন্তু মুদ্রাস্ফীতি অনেকটা নিয়ন্ত্রণ। কারণ দ্রব্য কম বলেই তো আমরা, বাজারে দ্রব্য কম অথচ অর্থের যোগান বেশি বলেই তো মুদ্রাস্ফীতিটা আসছে। আর অন্য প্রসেসে আসতে পারে, বাট এই প্রসেসটা বেশি আসে। তাহলে সেই ক্ষেত্রে আমরা দ্রব্যের ক্ষেত্রে কি কি প্রসেস অ্যাপ্লাই করলে ঋণটা কমে যেতে পারে, টাকার আকারে না করে, সেইটাকেই আমরা বলবো কি, কেন্দ্রীয় ব্যাংকের গুণগত নিয়ন্ত্রণ। এগুলো যতটা ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু পরিমাণগত নিয়ন্ত্রণ। বাট এই প্রসেসগুলোতেও কিন্তু কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে দুটো কথা আমি আবার বলছি, কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের যে পদ্ধতি আছে, এটা একটা প্রশ্ন আসতে পারে। আবার আর্থিক নীতি পরিচালনা করার জন্য কেন্দ্রীয় ব্যাংক কী কী অস্ত্র প্রয়োগ করে, দুটো অ্যান্সারই সেম।
এই পয়েন্টগুলোকে ডিসকাস করতে হবে। যা এখানে ডিসকাস করবে ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিতে, আর্থিক নীতির ক্ষেত্রেও সেই একই পয়েন্টগুলোকে ডিসকাস করবে। শুধু আর্থিক নীতি কাকে বলে ওইখানটা একটু যোগ করে দেবে। ঠিক আছে, কি বলবে না, যে নীতির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক দেশের অর্থ ব্যবস্থা পরিচালনা করে, অর্থাৎ অর্থের যোগান নিয়ন্ত্রণ করে এবং তার সঙ্গে সঙ্গে সুদের হারকেও কিন্তু নিয়ন্ত্রণ করে বা ম্যানেজমেন্ট করে বা বাড়ানো কমানো কেন্দ্রীয় ব্যাংকের হাতেই রাখে, সেই ব্যবস্থাটাকে আমরা বলবো কি আর্থিক নীতি, বা এই ম্যানেজমেন্ট প্রসেসটাকেই কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক নীতি হিসাবে তুলে ধরবে।